সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি রাখি কুণ্ডু, প্রভাষক, রসায়ন বিভাগ, আকিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে আমি জৈব যৌগ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ওখানে মিস্টেকিংলি আমাদের একটি ওয়ার্ড লিখতে ভুল হয়েছিল, যেটা আজ আমরা রিকারেক্ট করে নিব। জৈব যৌগ বলতে প্রথমে যেটি মাথায় আসে সেটি হচ্ছে জৈব যৌগ কি। সাধারণত হাইড্রোকার্বন এবং জাতক সমূহ নিয়ে গঠিত যৌগসমূহকেই বলা হয় জৈব যৌগ। নামের মধ্যেই আছে হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। অপরদিকে এই জাতক সমূহ কারা? জাতক সমূহ রয়েছে সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, এটসেট্রা। তাহলে জৈব যৌগ সম্পর্কে জানলাম। এখন আমরা কিছু ব্যতিক্রম সম্পর্কে জানবো। আমরা আগেই জেনেছি হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ জৈব যৌগ। এখন আমরা হাইড্রোজেন বিহীন কিছু জৈব যৌগ দেখব। তারা কারা? তারা হচ্ছে ক্লোরোপিক্রিন, ফরচিনগার, সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, এটসেট্রা। অপরদিকে কার্বন থাকা সত্ত্বেও কিছু যৌগ অজৈব যৌগ হয়ে থাকে। তারা কারা? তারা হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড, পটাশিয়াম সায়ানাইড, এটসেট্রা। তাহলে আমরা সংজ্ঞা জানলাম, কিছু ব্যতিক্রমধর্মী উদাহরণ জানলাম। এখন আমরা জানবো জৈব যৌগের ক্লাসিফিকেশন। জৈব যৌগগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ এবং অপরটি হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার জৈব যৌগ। গত ক্লাসে আমরা বলয়াকারের জায়গায় মিস্টেকেনলি অ্যারোমেটিক ওয়ার্ডটা লিখে ফেলেছিলাম। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, অ্যারোমেটিক জৈব যৌগ কিন্তু বলয়াকারেরই একটি শ্রেণীবিভাগ। আচ্ছা, তো মুক্ত শিকল জৈব যৌগ কাদের বলা হয়? নামের মধ্যেই আছে। আবারও বলছি, যে যৌগে কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত থাকে তাদেরই বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ। তাদের মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটি সম্পৃক্ত এবং একটি অসম্পৃক্ত। যখন জৈব যৌগে, যে সকল জৈব যৌগে একক বন্ধনের প্রেজেন্ট থাকবে, একক বন্ধন বিদ্যমান থাকবে, তাদের বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। অপরদিকে যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি থাকবে তাদের বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। আবারও বদ্ধ শিকল জৈব যৌগগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক জৈব যৌগগুলোকেও ধর্মের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হচ্ছে। তারা হচ্ছে অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। এই যে অ্যালিসাইক্লিক জৈব যৌগগুলা, এরা গঠনগত দিক থেকে জৈব বলয়াকারের ন্যায় হলেও এরা কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিকের ন্যায় কাজ করে। অপরদিকে অ্যারোমেটিক জৈব যৌগ, এরা হচ্ছে বেনজিন বা বেনজিন সদৃশ যৌগগুলো, এদেরই বলা হয় অ্যারোমেটিক যৌগ। এবং হেটারোসাইক্লিক যৌগ কারা? যখন কার্বন এবং হাইড্রোজেনের সাথে হেটারো গ্রুপ বা জাতক সমূহ প্রেজেন্স থাকছে তাদের বলা হয়, এবং প্রেজেন্স থেকে কি হচ্ছে, বলয় সৃষ্টি করছে, তাদের বলা হয় হেটারোসাইক্লিক জৈব যৌগ। এদেরও দুই ভাগে ভাগ করা হয়, হেটারো অ্যালিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক। তাহলে আমরা আবারও ফিরে আসি মুক্ত শিকল জৈব যৌগে। আমরা যদি এই উদাহরণটা একটু দেখি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এখান থেকে কি দেখা যাচ্ছে? এই যে কার্বন পরমাণুর সাথে সম্পৃক্ত যৌগে কার্বন পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন রয়েছে? 6টি। অসম্পৃক্ত যৌগে কার্বন পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন রয়েছে? 4টি। তাহলে কি আমরা বলতে পারি না, যদি আমি এই অসম্পৃক্ত যৌগের মধ্যে 2টি হাইড্রোজেনের সাপ্লাই দিতে পারি প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কি এরা সম্পৃক্ত যৌগে পরিণত হবে না? আবার বলতে পারি এই সম্পৃক্ত যৌগ থেকে যদি আমি কোনোভাবে দুইটা যে কোনো পরমাণু সরিয়ে নিতে পারি, তাহলে কি তৈরি হবে? অসম্পৃক্ত যৌগ তৈরি হবে না? তাহলে এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত হচ্ছে বা অসম্পৃক্ত সম্পৃক্ত হচ্ছে, এগুলো কিসের উপর ডিপেন্ড করছে বা কেন হচ্ছে? বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তো আজ মূলত আমরা 3টা বিক্রিয়া নিয়ে আলোচনা করবো এই সেশনে। সেগুলি হচ্ছে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া। প্রথমেই আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিই। আমরা প্রথমে লিখব সংযোজন বিক্রিয়ার একটু উদাহরণ দিব। সংযোজন বিক্রিয়া কাকে বলে? প্রথম কথা হচ্ছে সংযোজন বিক্রিয়া কাকে বলে? যখন দুটি ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয় বা সংযুক্ত হয় তাদেরই বলা হয় সংযোজন বিক্রিয়া। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি, আমরা আগেই বলেছিলাম এই যে অসম্পৃক্ত যৌগের সাথে কিন্তু আমরা কি করেছিলাম, ক্ষুদ্র অণু যোগ করেছিলাম। তাহলে আমি ওই উদাহরণটাই নিয়ে থাকি, সি ডাবল বন্ড সি, এইচ 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 এইচ। আচ্ছা, তাহলে এ হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। ক্ষুদ্র অণুর যোগ করব, সেটা হতে পারে হাইড্রোজেন, হতে পারে হ্যালোজেন, হতে পারে হাইড্রোজেন হ্যালাইড।
যেখানে কিছুই হতে পারে। কি বিক্রিয়া দিবে? আমরা জানি সেখানে কি একটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ডের বিদ্যমান রয়েছে। তো কি সিগমা বন্ড থেকে কিন্তু পাই বন্ডটা দুর্বল হয়ে থাকে। তো যখন সংযোজন হয় প্রভাবকের উপস্থিতিতে তখন কি হয়, এই পাই বন্ডটা ভেঙে যায়। পাই বন্ডটা ভেঙে যেয়ে এই যে ক্ষুদ্র অণু এরা কিন্তু যুক্ত হয়ে যায়। আমরা দেখি প্রোডাক্টটা সি, পাই বন্ডটা ভেঙে গেল। আগে কয়টা হাইড্রোজেন ছিল? 4টা। এই 4টা আমরা লিখে রাখি। এবং এখানে যুক্ত হচ্ছে কি হাইড্রোজেনের, তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন। একইভাবে যখন হ্যালোজেন যুক্ত করব তখন কি হবে? সেম, এখানে একটা হ্যালোজেন যুক্ত হবে এবং এখানে একটা হ্যালোজেন যুক্ত হবে। সেম ভাবে হাইড্রোজেন হ্যালাইড যদি যোগ করি, একটাই হাইড্রোজেন যুক্ত হবে, একটাই হ্যালোজেন যুক্ত হবে, একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন। এই তো মূলত বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এতটাই সিম্পল। কিন্তু এই যে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজনটাই অসম্পৃক্ত যৌগের, এটা মূলত মার্কোনিকভ রুলের মাধ্যমে আরো ভালোভাবে জানা যায়, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত যৌগটা সম্পৃক্ত যৌগে পরিণত হচ্ছে। সম্পৃক্ত কেন বলছি? এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের প্রেজেন্স নাই, তো এটা সম্পৃক্ত যৌগ। আচ্ছা, তাহলে আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করতে পারি। প্রথমে আগে জানতে হবে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো যৌগের একটি পরমাণু বা মূলককে অপর একটি পরমাণু বা মূলক প্রতিস্থাপন করতে পারে। আরেকবার বলি, যে বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগের একটি মূলক বা পরমাণুকে অপর একটি পরমাণু বা মূলক প্রতিস্থাপন করে নিতে পারে তাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কি হচ্ছে, আমি এখানে অ্যালকাইল হ্যালাইড নিতে পারি, CH3 CH2 Cl, অ্যালকাইল হ্যালাইড নেই। এখানে কি বলেছি, প্রতিস্থাপন হবে। তো আমি এখানে একটি ক্ষার নিয়ে নিলাম। এই ক্ষারটা আমরা অবশ্যই নিব অ্যাকুয়াস ক্ষার। তো এক্ষেত্রে কি হবে, এটা যখন অ্যাকুয়াস ক্ষারটা আমি নিব, এ কি পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি করবে এবং এ পার্শিয়াল নেগেটিভ চার্জের সৃষ্টি করলো। অপরদিকে এখানে কি হবে, এই যে ক্লোরিনটা এ পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি করলো, দেখি এ পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি করলো। করে কি হবে, এই হাইড্রোক্সাইডটা এই ক্লোরিনকে সরিয়ে নিজের জায়গা দখল করে নেবে। তাহলে কি হয়ে গেল, প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও বলে থাকতে পারি। কারণ এই যে হাইড্রক্সিলটা, এরা কি করে, এই হাইড্রক্সাইডটা মূলত স্ট্রং নিউক্লিওফাইল হয়ে থাকে এবং এই যে ক্লোরাইড আয়নটা এ কি করে, এ হচ্ছে উইক নিউক্লিওফাইল হয়ে থাকে, যার কারণে কি করে ইজিলি এই ক্লোরাইড আয়নটাকে সরিয়ে ফেলতে পারে। তাহলে এই প্রোডাক্টটা কি হবে, CH3 CH2 OH। তাহলে আমরা বলতে পারি না প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে। এটাও সম্পৃক্ত যৌগ, এটাও সম্পৃক্ত যৌগ। আচ্ছা, এখন আমরা কি দেখব, অসম্পৃক্ত যৌগের আরেকটা উদাহরণ দেখব। সম্পৃক্ত এবং অসম্পৃক্তের পার্থক্যের মধ্যে কি দেখব, অপসারণ বিক্রিয়াটা দেখব। 3 নম্বর দিয়ে দিই, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এক্ষেত্রেও আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে থাকি। এটা কি হলো, একটু ভাঙিয়ে লিখবো, এটা CH3 CH2 Cl নেই, অ্যালকাইল হ্যালাইড নিলাম। এখানে আমি যদি CH2 নিয়ে এখানে R দিয়ে দিই সেটাও হবে, কোনো সমস্যা নাই। যত বড়ই অ্যালকাইল হ্যালাইড হোক না কেন কোনো প্রবলেম নেই, বিক্রিয়া সেম ভাবেই দিবে। তো এক্ষেত্রেও আমি কি করব, একটি ক্ষার নিব। কিন্তু এই ক্ষারটা কি হবে, এই ক্ষারটা কিন্তু অ্যালকোহলিক ক্ষার হবে, অ্যাকুয়াস ক্ষার নয়, ALC, অ্যালকোহলিক ক্ষার। কি হবে, অ্যালকোহলিক ক্ষার হবে। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়ার মধ্যে মূলত পার্থক্য কিন্তু এইটুকুই, যে আমরা আগে খেয়াল করে দেখব, প্রতিস্থাপন বিক্রিয়াতে আমরা ক্ষার নিয়েছিলাম অ্যাকুয়াস ক্ষার এবং এখানে নিয়েছি অ্যালকোহলিক ক্ষার। এখানে আরেকটা জিনিস জানতে হবে, যেটি হচ্ছে যে কার্বনের সঙ্গে মূলকটা যুক্ত থাকবে তাদের আমরা বলি আলফা কার্বন, তাদের আমরা বলি আলফা কার্বন, এবং তার পাশের কার্বনটাকে বলি
বেটা কার্বন। তো এখানে কি হয় এটাও ভাঙিয়ে লিখি। এটা হচ্ছে বেটা কার্বন। আচ্ছা, তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এই যে বেটা হাইড্রোজেনটা এই কার সাথে মিশে চলে যায়, এই হাইড্রক্সিল গ্রুপটার সাথে মিশে আলাদা হয়ে চলে যায়। এটাও কি পার্শিয়াল পজিটিভ চার্জ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জের সৃষ্টি করছে না? এসে কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে আলাদা হয়ে চলে যাবে পানি হয়ে। তাহলে থাকলো কি, হাইড্রোজেন কখনো ইলেকট্রন কিন্তু নিয়ে যেতে পারে না, ও কিন্তু এখানে ইলেকট্রনটা রেখে যাবে। তাহলে এই ইলেকট্রনটা মানে আমরা বলতে পারি বেটা ইলেকট্রনটা, এই বেটা ইলেকট্রন কোথায় প্লেস হবে, এই বেটা ইলেকট্রনটা এই আলফা এবং বেটা কার্বনের মধ্যে প্লেস হয়ে একটি ডাবল বন্ডের সৃষ্টি করবে, অর্থাৎ অসম্পৃক্ত যৌগের সৃষ্টি করলো। এবং যখন এখানে ডাবল বন্ড আসলো, এই ক্লোরাইডটা কি হলো, আলাদা হয়ে গেল, ডাবল বন্ড হয়ে গেল। এখানে আমরা আর দিতে পারি, এবং আমরাও জানি যে কার্বনের হাত কয়টা, 4টা। তো সেই হিসাবে করে আমরা এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন অ্যাড করে দিব। তাহলে কি হলো, 1 2 3 4, 1 2 3 4 হলো। তাহলে কি হলো, এক্ষেত্রে সম্পৃক্ত জৈব যৌগটা অসম্পৃক্ত জৈব যৌগে পরিণত হলো। তাহলে আমরা মূলত এখানে সেশন থেকে কি জানলাম, এই সেশন থেকে জানলাম এই যে সংযোজন বিক্রিয়াটা মূলত অপসারণ বিক্রিয়ার কি হয়, একদম বিপরীত হয়, অপোজিট হয়ে যাচ্ছে। সংযোজন এসে যুক্ত হচ্ছে, অপরদিকে অপসারণে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সম্পৃক্ত অসম্পৃক্তে পরিণত হচ্ছে, অসম্পৃক্তটা সম্পৃক্তে পরিণত হচ্ছে। এগুলোও বিভিন্ন প্রকারের হয়ে থাকে, E1 E2, যেমন যে নিউক্লিওফিলিক বিক্রিয়ার কথা বললাম, SN1 SN2, সেগুলো আমরা পরবর্তীতে কোনো সেশনে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি জানলাম এখান থেকে, আজকে আমরা জৈব যৌগের সংজ্ঞাটা জানলাম, তার কিছু ব্যতিক্রমধর্মী উদাহরণ জানলাম, ক্লাসিফিকেশনটা জানলাম, এবং 3টে বিক্রিয়া সম্পর্কে জানলাম যেখানে সংযোজন বিক্রিয়াতে অসম্পৃক্ত যৌগটা সম্পৃক্ত যৌগে পরিণত হলো, প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হলো, অ্যালকাইল হ্যালাইডটা অ্যালকোহলে পরিণত হলো, এবং অপসারণ বিক্রিয়াতে কি হলো, অপসারণ বিক্রিয়াতে হলো সম্পৃক্ত যৌগটা অসম্পৃক্ত যৌগে পরিণত হলো। সকলকে ধন্যবাদ। পরবর্তী সেশনের জন্য সকলকে আমন্ত্রণ রইল। শুভকামনা। ধন্যবাদ।